নমস্কার ডিয়ার স্টুডেন্ট, আবার হাজির হয়ে গেলাম। তো আজকে বেশি টাইম ওয়েস্ট না করে তোমাদের 15 আনা যে প্রবন্ধটা আছে তার পার্ট 2টা আমি স্টার্ট করব। তো পার্ট 1-এ তোমাদেরকে আমি লাস্ট বুঝিয়েছিলাম যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে 15 আনার লোকদের, দ্যাট ইজ সমাজের যে 15 আনার লোক আছে, অর্থাৎ সমাজের যে অধিকাংশ লোক যেটা আছে তাদের ব্যর্থতার মাধ্যমে, ঠিক আছে, ঈশ্বরের জয়গান করছে। যেমন বাঁশি তার শূন্যতার মাধ্যমে খুব মধুর সুর বের করে, ঠিক আছে, মানুষকে পরম তৃপ্তি প্রদান করে, ঠিক আছে। তেমনি তোমার 15 আনার লোকরা তাদের জীবনের মাধ্যমে, অর্থাৎ তাদের ব্যর্থতার মাধ্যমে তারা কি করছে, তোমার কি বলে ওটাকে, ঈশ্বরের জয়গান করছেন। এবং তাদের জন্যই বুদ্ধদেব প্রাণদান দিয়ে তোমার শরীর ত্যাগ করেছিল বা সংসার ত্যাগ করেছিল। দেন তোমার যীশুখ্রিস্ট তার প্রাণ ত্যাগ করেছিল। দেন তোমার ঋষিরা তাদের জন্য তপস্যা করছেন এবং সাধুসন্তরা তাদের জন্যই জেগে আছেন। তো এর পরের পোর্শন যেটা আছে তোমাদের 112 পেজে, তো কবি বলছেন, অর্থাৎ লেখক বলছেন, নট কবি, জীবন বৃথা গেল, যাইতে দাও, কারণ যাওয়া চাই। তো কবি বলছে এখানে জীবন বৃথা গেল, যদি যাচ্ছে তো যাইতে দাও, বৃথা যাওয়াটা চাই, যাওয়াটাই একটা সার্থকতা। তো কবি বলছেন এখানে জীবন বৃথা যাওয়াটাই একটা সার্থকতা। নাও বৃথা যাওয়াটা কেন সার্থকতা? বিকজ তিনি 15 আনাদের প্রসঙ্গে বলছেন, ঠিক আছে, যেটা যেই 15 আনা আমাদের বেশি কাজে লাগে না, বাট তাদের প্রয়োজনীয় কথা তিনি আবার বলেছেন, যেটা প্রয়োজনীয় না থাকলেও হয়, আবার তাদের প্রয়োজন ছাড়াও কোনো একটা জিনিস কমপ্লিট হয় না, দ্যাট ইজ 16 আনা কমপ্লিট হতে পারে না, ঠিক আছে। তো তিনি বলছেন নদী চলিতেছে, নদী প্রবাহমান আমরা জানি, তাহার সকল জলই আমাদের স্নানে এবং পানে এবং আমন ধানের ক্ষেত্রে ব্যবহার হইয়া যায় না। ইজ ইট ট্রু? অফকোর্স এটা সত্যি ট্রু। নদী যেটা, যেরকম এক্সাম্পল ব্রহ্মপুত্র নদী নাও, ব্রহ্মপুত্র নদীর কি সকল জলকে আমাদের কাজে লাগছে? তোমরা বলো। নিশ্চয়ই লাগছে না। আমরা খাওয়ার জন্য জলটা যেটা পাচ্ছি আমরা মাটির থেকে নিচ্ছি, ব্রহ্মপুত্র জলটা আমরা ইউজ করছি না। তো ব্রহ্মপুত্র যে এত বড় একটা বিশাল নদী, সেই তোমার চায়নার থেকে শুরু হয়ে ভারতবর্ষে ঢুকেছে, ভারতবর্ষ ঢুকে আবার বাংলাদেশে গিয়েছে, ঠিক আছে। তো বাংলাদেশে গিয়েছে, সেই নদীর সকল জলকে আমাদের কাজে লাগছে? আদৌ কাজে লাগছে না। তো তাহার অধিকাংশ জলই কেবল প্রবাহ রাখিতেছে, তার অধিকাংশ জলই কী করছে? প্রবাহটাকে মেনটেন করছে, ঠিক আছে। আমরা জানি কি জীবন গতিমান, তো সেই গতিটাকে তিনি বজায় রাখছে। আমাদের সব জল কাজে লাগছে না, বাট তার অধিকাংশ জলই কী করছে? সেই প্রবাহটাকে মেনটেন করে চলছে। আর কোনো কাজ না করিয়া কেবল প্রবাহ রক্ষা করিবার একটা বৃহৎ সার্থকতা আছে। তো দেখো এখানে অন্য কোনো লেখক বলছে অন্য কোনো কাজে লাগুক আর না লাগুক, নদীর জলটা যে তার প্রবাহটা যা আছে সেটাকে যে মেনটেন করছে, সেটার ক্ষেত্রে তার সার্থকতা রয়েছে। অর্থাৎ 15 আনা লোকদের ব্যর্থতার মধ্যেই তাদের সার্থকতা রয়েছে। তিনি আবার সেই কথাটাকে অন্য একটা উদাহরণের মাধ্যমে দিয়েছে। কেননা দেখো এক্সাম্পল, একটা নদীর কথাই যেরকম বলা হচ্ছে, ব্রহ্মপুত্র নদীর কথাই আমি যদি বলি, ব্রহ্মপুত্র নদীর সম্পূর্ণ জল তো আমরা ইউজ করছি না, ক্লিয়ার। আমাদের জন্য যেই জলটা, দেখো এক্সাম্পল বলছি, আগে লাইনটা পড়ে দিই, তাহার যে জল আমরা খাল কাটিয়া পুকুরে আনি তাহাতে স্নান করা চলে। অফকোর্স নদীর যে জলটা কাটে আমরা পুকুরে আনি, সেটা দিয়ে আমরা স্নান করি, পান করি, এবং তাহার যে জল ঘটে করিয়া আনি আমরা, কিংবা জ্বালায় ভরিয়া রাখি, তাহা পান করা চলে। কিন্তু তাহার উপরে আলো ছায়ার উৎসব হয় না, হয় নাকি বলো না? এখানে কি বলতে চেয়েছেন তিনি? আলো ছায়ার উৎসব হয় না মানে, দেখো নদীর জল নো ডাউট আমাদের সব জল আমাদের কাজে লাগছে না, মানলাম। তা বলে কি নদীর জলের কোনো গুণ নেই? যে জলটা আমাদের কাজে লাগছে সেটাই আমরা বলবো সেটা আমাদের কাজে লাগছে বা সেটাই আমাদের জন্য উপযোগী।
কিন্তু নদীর যে অতিরিক্ত জলটা আছে, অর্থাৎ 15 আনাদের কথা বলা হয়েছে, ঠিক আছে, তিনি আবার তাদের কথা বলেছেন এখানে। যেরকম সমাজে তো অতিরিক্ত লোক আছে, এখানে দেখো নদীর যেই জলটুকু আমরা ব্যবহার করছি, ঠিক আছে, আমাদের খানে পানে বা তোমাদের পুকুর থেকে খালের মধ্যে কেটে আমরা খেতে যে জলটা দিয়েছি, তো সেটা হয়ে গেলো 1 আনার পোর্শন। আর বাকি যে 15 আনা অংশ, যেটা অর্থাৎ আমরা যেটাকে ব্যবহার করতে পারছি না, সেটা নদীটার কী করছে, জলধারাটাকে বা জলপ্রবাহটাকে মেনটেন করে চলছে। অর্থাৎ যে পৃথিবীটা যে প্রবাহমান বা গতিশীল, সেই কথাটাকে মেনটেন করে চলছে নদীর সেই অতিরিক্ত জলধারাটা। সিমিলারলি আমাকে এখন বলো একটা কথা, দেখো আবার একটা বলছি, যখন যেই জলটা আমাদের কাজে লাগছে, অর্থাৎ 1 আনার কথাটাই বলি, যেটা আমরা বালতিতে আছে, সেই জলটা তো তোমার কী বলছে, আলো ছাড় উৎসব হয় না। কেন আলো ছাড় উৎসব হয় না? কেন হয় না? দ্য রিজন ইজ দ্যাট এখন 1 বালতি জলের মধ্যে 1 বালতি যত যে জল থাকে, বা যেই জলটা তুমি তোমার পুকুরের মধ্যে ধরে রেখেছো, সেই জলের সৌন্দর্যতা তোমার কাছে বেশি না তার তুলনায় একটা নদীর ধারে গিয়ে যখন তুমি বসবে আধা ঘন্টা গাছের ছায়ার তলে বসলে আর সামনে নদী আছে, তোমার কোন জিনিসটা বেশি সুন্দর লাগবে? সেই সামান্য জলটা না অতিরিক্ত যে জলপ্রবাহটা আছে সেই জিনিসটা তোমার কাছে বেশি সুন্দর বলে মনে হবে? অফকোর্স সেই অতিরিক্ত জলের ধারাটা তোমার কাছে বেশি সুন্দর বলে মনে হবে, এটাই লেখক এখানে বলেছেন। অর্থাৎ 15 আনা লোকদের যদি জীবন ব্যর্থ যাচ্ছে তাহলে যাক, কেন কি 15 আনা লোকদেরও প্রয়োজন আছে যদি তোমার সেই 1 আনা লোকদেরকে তাদের সার্থক জীবন করতে লাগে। মানে 1 আনা অর্থাৎ 16 আনা যদি পুরা করতে হয় তাহলে তোমার সেই 15 আনা লোকদেরও প্রয়োজন আছে। তাই তিনি বলছেন যে 15 আনার লোকরা যেন নিজেদেরকে হেয় বলে মনে না করে। এর পরের প্যারাগ্রাফটা আমি কথা বলছি যে তাদের প্রয়োজনও আমাদের জীবনে খুবই আছে। যেমন এক্সাম্পল দিল না মাত্র আমি যেটা বললাম, যে নদীর যেরকম অতিরিক্ত জলটা ওর কাজে লাগছে না, সেটা কিন্তু তোমার আমরা ব্যবহার করতে পারছি না, বাট সেটারও প্রয়োজন আছে। কোথায়? নদীর সেই গতিধারাটাকে মেনটেন করার জন্য, প্রবাহশীল গতিধারাটাকে মেনটেন করার জন্য। ইভেন তোমার অতিরিক্ত জলটা যে সৌন্দর্যটা আছে সেটাও আমি প্রমাণ করে দিলাম যে নদীর ক্ষেত্রে, যখন আমরা নদীকে দর্শন করি দেখি, তখন সেই জিনিসটা আমাদের কাছে খুবই আকর্ষণীয় মনে হয়। ইনস্টেড অফ দ্যাট যদি সেটা তোমাদের একটা ছোট পুকুর বা বালতির মধ্যে জলটা থাকে, তার চেয়ে বেশি আকর্ষণশীল কোনটা হবে বা কোনটা সুন্দর হবে, সেটা হলো তোমার সেই অতিরিক্ত জল। অর্থাৎ 15 আনারা বলতে গেলে তোমার সেই 1 আনার তুলনায় অতিরিক্ত সুন্দর বলতে পারো, বা অতিরিক্ত প্রয়োজনীয় এখানে তুমি বলতে পারো। ঠিক আছে? অর্থাৎ তাদেরও প্রয়োজনীয়তা আছে, অতিরিক্ত বলতো না, তুমি বলতে পারো তাদেরও সমাজে বা সংসারে, বিশ্ব সংসারে তাদেরও প্রয়োজন আছে, সেই কথাটাই লেখক এখানে বলেছেন। ঠিক আছে? এরপরে তাই তিনি বলছেন যে আমরা সাধারণ 15 আনা আমরা নিজেদের যেন হেয় বলে মনে না করি, মানে তুচ্ছ বলে বা সামান্য বলে যাতে মনে না করি, তাই লেখক বলছেন হেয় বলে বলিয়া না জ্ঞান করি, আমরাই সংসারের গতি। তো এখন দেখো বলছেন 15 আনা দিয়েই সংসারের গতিটা চলছে। লেখক আবার 15 আনাদের কথাই বলছে, অর্থাৎ এখানে 15 আনার কথা বলা হয়েছে যে 15 আনাদের মাধ্যমেই সংসারের অর্থাৎ 15 আনারাই কী করছে, সংসারের গতিটাকে চালিয়ে যাচ্ছে। অর্থাৎ জীবন মরণ, পৃথিবীতে আসছে যাচ্ছে, নিজেদের নিত্য কর্ম করছে, নিজেরাও খুশি হচ্ছে এবং অন্যদের মধ্যেও খুশি বিলিয়ে দিচ্ছে। এবং কীভাবে বিলিয়ে দিচ্ছে সেটা এখন তিনি বলছেন। পৃথিবীতে মানুষের হৃদয়ে আমাদের জীবন সত্য, আমরা কিছুতেই দখল রাখি না। অফকোর্স বিকজ ভগবানের যেটা নেচারের কথাটা আছে না, যেটা গীতাতেই বলা হয়েছে স্বয়ং, তুমি কি নিয়ে এসেছিলে, তুমি কি কামিয়েছো, বা মৃত্যুর পর তুমি কি নিয়ে যাবে। তুমি জন্মের সময়ও কোনো কিছু নিয়ে আসো নাই, যেটা তুমি আর্ন করছো সেটাও তোমার জন্য না, ইভেন মরার পরেও তুমি কোনো জিনিস সাথে নিয়ে যাবে না। তো এটাই তো মেন সত্য, আসল সত্য ভগবদ্গীতা মতে। তো সাধারণ লোকেরা কি করছে, সেই জিনিসটাই তো করছে, তারা কোনো কিছুর উপর দখল দিচ্ছে না। অর্থাৎ প্রকৃতি, অর্থাৎ সৃষ্টিকর্তার যে ধর্মটা বা নীতিটা যা আছে সেই নীতিটাকে পালন করতে কারা হেল্প করছে,
তারাই তো হেল্প করছে। এখানে সেটাই বলেছে, জীবন সত্য আমরা কিছুতেই দখল রাখি না, অর্থাৎ 15 আনা লোকেরা কোনো কিছুতেই দখল রাখে না। তারা সাধারণভাবে জীবন জন্মগ্রহণ করে, সাধারণভাবে জীবন অতিবাহিত করে, তাদের ডে টু ডে লাইফের কর্ম আছে এটা কিন্তু সেটা করে। এখানে ব্যর্থতার মানে এটা না যে তারা কোনো কিছু কর্ম করে না ভাই, ব্যর্থতার মানে এটা না। ব্যর্থতার মানে হলো যে তারা কর্ম করে, তাদের যথাসাধ্য কর্মটা করে, অতিরিক্ত করতে যায় না, সেটা বলছে। এখন আমাকে জীবন ধারণ করার জন্য আমাকে টাকা পয়সা অর্জন করতে লাগবে, সেটা আমার কর্ম, করবই। তো সেটার কথা বলে না এখানে, সেই কর্মটাকে ব্যর্থতা বলে নাই তিনি। ঠিক আছে, ক্লিয়ার? যাতে এই ডাউটটা যাতে তোমাদের মাইন্ডে না থাকে যে সারা জীবন ওয়েস্ট করবে, এমনি টাইম পাস করবো, আমার জীবন সার্থক হবে, নট দ্যাট। এখানে লেখক সেটা বলে না, কিন্তু তোমার সাধারণ জীবনযাপন করার জন্য যেটা কর্ম, নিত্যকর্ম আছে সেটা করতেই লাগবে। করার পরে যেটা আছে সেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো নর্মাল কর্ম কিন্তু করতেই লাগবে, জীবনকে অতিবাহিত করার জন্য টাকা পয়সা অর্জন করতেই লাগবে, সেই কর্মটা আমাদের করতে লাগবে, এখানে সেটা বলা হয়েছে। কিন্তু তার আলাদা অতিরিক্ত যেটা করতে বললে, যেরকম বললাম না যে এই সংসারে তোমাকে জ্ঞানী হতে লাগবে, যদি অন্য একজন লোক আদর্শবান হয়েছে তো তোমাকেও আদর্শবান হতে লাগবে, সেটা কোনো কথা না। তুমি তোমার জীবনটাকে সাধারণভাবেই কাটিয়ে দিতে পারো, তুমি জীবনটাকে হাসি খুশিতে কাটিয়ে দিতে পারো, কিন্তু তা বললে তোমাকে যে অন্য লোকের, হাজার লোকের উপকার করতে হবে, সবার ভালো করতে হবে, সেটা কোনো কথা না। আদর্শবান জীবন ব্যতীত করতে হবে, সেটা এখানে করে বলে নাই। এখানে বলছে তোমার নর্মাল জীবনটার কথা। ঠিক আছে, যেটা নর্মাল জীবনের ক্ষেত্রে প্রত্যেক লোককে কর্ম করতে লাগবে, সেই কথার সঙ্গে কনফিউশন তোমরা হও না। আমাদেরকে সবাইকেই কর্ম করতে লাগবে। নর্মাল কর্ম, যথাসাধ্য কর্ম করার পরে যেটা আছে সেটার ব্যর্থতা, অর্থাৎ এখানে ব্যর্থতা বলতে গেলে কর্মের সঙ্গে কোনো কানেকশন নেই। ঠিক আছে, তিনি এখানে সাধারণ লোকদের হয়ে কথা বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর তার জন্য কিছু কিছু উদাহরণ দিয়েছেন, উদাহরণের মাধ্যমে যে সংসারে বেশিরভাগই জিনিসই কী হয়, ব্যর্থ যায়। ঠিক আছে, ব্যর্থ যায়, তা বলে তাদেরকে তোমরা ইগনোর করতে পারো না। ব্যর্থ যায় বলে তাদেরকে ইগনোর করতে পারো না, তাদের জরুরত আছে সমাজে, তাদের প্রয়োজনীয়তা আছে। ঠিক তেমনই আমাদের সমাজে সাধারণ লোক যারা, তাদের যে প্রয়োজনীয়তা নেই সেটা না, তাদেরও প্রয়োজনীয়তা আছে। বিকজ তারা যদি না থাকে, অর্থাৎ 15 আনা লোক যদি না থাকে, তাহলে 16 আনা কোনদিনও কমপ্লিট হবে না, অর্থাৎ বিশ্ব সংসারটা কমপ্লিট হবে না। বিশ্ব সংসারটাকে যদি কমপ্লিট হতে হয় তাহলে 15 আনা লোকদেরও প্রয়োজন আছে, এখানে সেটাই বলা হয়েছে। তো ডোন্ট গেট কনফিউজ উইথ মাই ওয়ার্ডস, বা লেখক যেটা বলছে সেটার সঙ্গে তোমরা কনফিউজ হবে না। কিন্তু এখানে জাস্ট 15 আনা লোকদের ইম্পর্টেন্সের কথাটা তিনি বলেছেন। ঠিক আছে, বিভিন্ন উদাহরণের মাধ্যমে। তো এরপরে দেখো, জীবন সত্য আমরা কিছুতেই দখল রাখি না, আক্রিয়া থাকি না। ইয়েস, অফকোর্স সত্যি কথা, যেটা আমরা চলিয়া যাই, এটাও সত্যি কথা। সংসারের সমস্ত কলগান আমাদের দ্বারা ধ্বনিত। ইয়েস, সেটাই বলছে, সংসারের যত জিনিস আছে তাদের দ্বারাই কী হচ্ছে, তোমার ধ্বনিত হচ্ছে, অর্থাৎ 15 আনা লোকদের দ্বারাই চলছে, সেটাই তিনি বলছেন এখানে। তো এখানে ছায়ালোক বলছে মহাশূন্যে। ঠিক আছে, মহাশূন্যর কথা বলা হয়েছে। সংসারের সমস্ত কলগান আমাদের দ্বারা ধ্বনিত, সমস্ত ছায়ালোক মানে মহাশূন্যের কথা বলা হয়েছে, আমাদের উপরেই স্পন্দনমান। ঠিক আছে, স্পন্দনশীল বা স্পন্দনমান বলেছেন। দেখো, এখন সেই সাধারণ লোকেদের কর্মর কথা বলা হয়েছে। আমরা যে হাসি, অর্থাৎ 15 আনা লোকেরা কাঁদি, ভালোবাসি, বন্ধুর সঙ্গে অকারণ খেলা করি, স্বজনের সঙ্গে অনাবশ্যক আলাপ করি, দিনের অধিকাংশ সময় চারপাশের লোকের সহিত উদ্দেশ্যহীনভাবে যাপন করি, তারপরে ধুম করিয়া ছেলের বিবাহ দিয়া তাহাকে আপিসে প্রবেশ করাইয়া পৃথিবীতে কোনো খ্যাতি না রাখিয়া মরিয়া পুড়িয়া ছাই হইয়া যাই। আমরা বিপুল সংসারের বিচিত্র তরঙ্গলীলার অঙ্গ। অফকোর্স যে 15 আনা লোকরা আছে, এই যে বিশ্ব সংসারের কি এর একটা বড়ই অংশ, এটা সত্যি কথা। তারা কি করছে, যেমন বলছে হাসি কাঁদি, ভালোবাসি, বন্ধুর সঙ্গে অকারণে কথা বলি। এখন বন্ধু আমাদের 15 আনার লোক, যেটা অতিরিক্ত আমাদের না থাকলেও চলে, যেটা আমি বলছিলাম। তা বলে কি তোমার লাইফে যদি বন্ধু না থাকে চলবে নাকি? সত্যি কথা বলো তো, বন্ধু না থাকলে চলে যায়, ওকে, বাট তুমি কতক্ষণ বন্ধু ছাড়া থাকবে? যখন তোমার মনের কথা কাউকে প্রকাশ করতে লাগে, বলতে লাগে, কোনো একজন আপন লোকের তো জরুরত আছে। সে আপনজন না থাকলে তুমি তোমার মনের কথা শেয়ার করতে পারবে, বলতে পারবে? এটা পসিবল নাকি? না।
তাহলে তোমারও একজন বন্ধুর প্রয়োজন আছে। একজন ফ্যামিলি যদি না থাকে, অর্থাৎ 15 আনার লোক, তুমি কাকে আপন বলে ভাববে? নিজের আপন বলে কেউ থাকবে তোমার কাছে? কেউ থাকবে না। তো ফ্যামিলি মেম্বার্সও তো 15 আনার মধ্যেই পড়ে। অর্থাৎ আমাদের যেটা বলছে সাধারণ লোকেরা কি করে, অর্থাৎ 15 আনা লোকদের কর্মটা কি? হাসি কান্না করা, ভালোবাসা, বন্ধুর সঙ্গে আলাপ করা, খেলা করা, স্বজনের সঙ্গে অনাবশ্যক কথা বলা। এখন অনাবশ্যক কথা বলাটা তো প্রয়োজন আমাদের জীবনে। সবাই যদি সব একই কাম করে, কেউ তোমাকে হাসানোর জন্য না থাকে, তাহলে জীবনের অবস্থাটা কী হবে ভাবো তো? চিরকাল এই পড়াশোনাই করে যাচ্ছে, তোমাকে হাসানোর জন্য কেউ নাই, একই ঘ্যামি হয়ে যাবে। একঘেয়েমি হয়ে থাকলে কোনো একটা জিনিস ভালো লাগে? এখন আমি যদি ননস্টপ 5-6 ঘন্টা ধরে পড়াতে থাকি একই বস্তু, তোমাদের ভালো লাগবে? নিশ্চয়ই লাগবে না। তো ঠিক তেমনই তো সমাজের গতিধারাকে মেনটেন করে রাখতে, অর্থাৎ ব্যালেন্সটা, সমাজের মধ্যে ব্যালেন্সটা বজিয়ে রাখতে তোমার 15 আনা 1 আনার সঙ্গে সেই 15 আনা লোকদেরও প্রয়োজন আছে। এখানে তিনি সেটাই বলেছেন। তো 15 আনারা কীভাবে তাদের জীবনটাকে অতিবাহিত করে সেখানে লেখক কথাটা বলেছেন। তো স্বজনের সঙ্গে মানে আত্মীয় স্বজনের সঙ্গে অনাবশ্যক কথা বলে আমরা আলাপ আলোচনা করি, দিনের অধিকাংশ সময়ে চারপাশের লোকের সহিত উদ্দেশ্যহীনভাবে যাপন করি, এটাও সত্যি কথা। তারপর ধুম করে ছেলে মেয়ের বিবাহ দিয়ে আপিসে প্রবেশ করি, আর পৃথিবীতে কোনো খ্যাতি না রেখে আমরা কী করি? পৃথিবী ছেড়ে চলে যাই। অর্থাৎ সংসারের যে কথাটা তোমার ধারণাটা যে আছে, সে সংসারের গতিটা মানে তোমার পৃথিবী যে বা আমাদের সংসার যে গতিশীল, সেই কথাটাকে দর্শানোর ক্ষেত্রেও 15 আনাদের কী আছে তোমার ওখানে, তাদেরও রোল আছে, একটা ভূমিকা আছে। ঠিক আছে? কেন কি তারা জন্মগ্রহণ করছে, তারা তাদের সংসারে আসার পরে, জীবনে আসার পরে নিত্য তাদের কর্ম করে যাচ্ছে, কর্ম করার পর এককালে তারা এই পৃথিবীর থেকে বিদায় নিচ্ছে। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যে কেউ তোমার পার্মানেন্ট না, কোনো কিছু যে তোমার স্থির না, অর্থাৎ স্থির না, সেই কথাটাকে দর্শানোর ক্ষেত্রেও আমাদের 15 আনাদের গুরুত্ব আছে। তো 15 আনাদেরকে আমরা হেয় বলে মনে করব না, বিকজ তারাই সংসারের গতি, তারাই পৃথিবীটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো সেটা বলছে আমরা যাহাকে ব্যর্থ বলি, এখানে দেখো লেখক আবার একটা উদাহরণ দিচ্ছে, আমরা যাকে ব্যর্থ বলি প্রকৃতির অধিকাংশই তাই। তো বলছে এখানে দেখো, এখন প্রকৃতির মধ্যে চলে গিয়েছেন, তো তার দার্শনিক ভাবনাধারাতে আমি যেটা বলছি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দার্শনিক চিন্তাধারা এখানে প্রকাশ পেয়েছে। তো বলছে আমরা যাহাকে ব্যর্থ বলি প্রকৃতির অধিকাংশই তাই। অফকোর্স প্রকৃতির মধ্যে যেরকম নদীর এক্সাম্পলটা দিলাম, ঠিক আছে, তো নদীও তো একটা প্রকৃতির অংশ। আমরা যাকে ব্যর্থ বলি, সাধারণত আমরা ব্যর্থ বলি, বাট প্রকৃতির অধিকাংশই তো ব্যর্থ যায়। লেখক এখানে সেটা বলছে কী হবে, দেখো সূর্যকিরণের বেশিরভাগ শূন্যে বিকীর্ণ হয়। অফকোর্স এখন যদি সূর্যের কথা বলি, সূর্যের কিরণের কথা বলি না, সূর্যের কিরণের কত ভাগ অংশ পৃথিবীতে এসে পৌঁছায়, বা কত ভাগ অংশ আমরা ইউজ করছি বলো? বেশিরভাগ না, যত সম্ভব আমাদের দ্বারা সম্ভব হচ্ছে আমরা ওটাকে শক্তিটাকে ব্যবহার করছি বা ইউটিলাইজ করছি বা জমা করে রাখছি, কিন্তু বেশিরভাগ পোর্শনই কী হচ্ছে, এটা ওয়েস্ট যাচ্ছে, আমাদের কোনো কাজে লাগছে না। তা বলে কি সূর্যের কি কোনো গুরুত্ব নাই? সূর্যের যে এক্সট্রা আলোকটা আছে সেটার কোনো প্রয়োজনীয়তা নাই? তাহলে গ্যালাক্সির মধ্যে যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা আছে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কীভাবে আলো পৌঁছাচ্ছে সূর্য? ইভেন মহাকাশ যাত্রীরা যখন আকাশ থেকে তোমার উপরের দিকে যায়, আমাদের পৃথিবী যখন ছেড়ে যায়, সেখানে কি আলোর কোনো প্রয়োজন নাই? বা অন্য যে আমাদের পৃথিবীর মধ্যে যে অন্য গ্রহ আছে, অন্য গ্রহ তো নো ডাউট লাইট আছে, ঠিক আছে, তো সেখানে কি আলোকের কোনো প্রয়োজন নাই? নিশ্চয়ই সেখানেও আছে। ইভেন সৌরজগৎটাকে যে আলো দিচ্ছে সূর্যই তো দিচ্ছে না, সূর্যের আশেপাশে যেটা আছে সম্পূর্ণ গ্রহকে তো সূর্যই আলোক দিচ্ছে। কিন্তু আমরা আমাদের পৃথিবীর মধ্যে কতখানি পোর্শন পাচ্ছি? খুব সামান্য। তো সূর্যের খুব সামান্য পোর্শনটাই আমাদের কাজে লাগছে, বাদবাকি আমাদের পৃথিবীতে কোনো কিছু কাজে লাগছে না। তো এটা তো প্রকৃতির একটা নিয়ম যে সমাজের বেশিরভাগের অংশই, দ্যাট ইজ 15 অংশ সমাজের কাজে লাগে না, আবার ওটা না থাকলেও তোমার পৃথিবীটা চলবে না। ঠিক তেমনই সূর্যের বেশিরভাগের অংশ কিরণটা আমাদের কাজে লাগছে না,
ওয়েস্ট যাচ্ছে, কিন্তু সূর্যের কিরণ না হলে জীবন তুমি ভাবতে পারো পৃথিবীতে, যেখানে শক্তির সকল শক্তির ভাণ্ডারই বলা হয়েছে সূর্যকে। তো সূর্যের কিরণটাকে তুমি কি হেই বলবা, তুচ্ছ বলবা? তাদের প্রয়োজন নাই পৃথিবীতে? তাদের প্রয়োজন আছে, ঠিক আছে? কারণ কি সূর্যের সামান্য অংশ যদি পৃথিবীতে পড়ছে, বেশিরভাগ তো অংশ ওয়েস্ট যাচ্ছে। তা বলে বেশিরভাগ অংশ ওয়েস্ট গেলে তার কি কোনো প্রয়োজন নাই? সম্পূর্ণ গ্যালাক্সিটাকে সে কী করছে? লাইট দিচ্ছে। তো তারও প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে? সম্পূর্ণ গ্যালাক্সিটা তোমার বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি কী করছেন? সূর্য কী করছে? আলোক প্রবাহিত করছে। তো সেই ক্ষেত্রেও তো তার রোল আছে না? সম্পূর্ণ গ্যালাক্সির মধ্যে যদি না থাকে, তাহলে পৃথিবী যে একটা গ্যালাক্সিরই অংশ না, বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ। তো সেটাকে বাদ দিলে কীভাবে হবে? সৌরজগতের মধ্যে ব্যালেন্স ইমব্যালেন্স হলে পৃথিবীর মধ্যেও তার এফেক্ট পড়বে, নিশ্চয়ই পড়বে। কথাটা বুঝছো? তো অর্থাৎ সমাজের অধিকাংশ অংশ, দ্যাট ইজ 15 অংশ যদি ব্যর্থ যাচ্ছে, তাদেরও প্রয়োজনীয়তা সমাজে আছে। তাদের প্রয়োজনীয়তাকে আমরা বারণ করতে পারবো না, ঠিক আছে? বা তাদের প্রয়োজনীয়তা যে আছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট না করে থাকতে পারবো না, অ্যাকসেপ্ট করতেই হবে। তার জন্যই তিনি এই চ্যাপ্টারটা লিখেছেন, কে? রবীন্দ্রনাথ ঠাকুর। যেরকম সূর্যের সম্পূর্ণ কিরণ আমাদের কাজে লাগে না, খুব সামান্য পরিমাণ কিরণ আমাদের কাজে লাগে, ঠিক আছে? অতিরিক্ত পোর্শন যেটা আছে সূর্য পৃথিবীতে আসে না বা শূন্যে বিকিরণ হয়, তা বলে সূর্যের অস্তিত্বকে তুমি কি চুগলিয়ে দেবে নাকি বা স্বীকার করবে না? তার প্রয়োজনীয়তা অন্য কোথাও নাই, সূর্যের প্রয়োজনীয়তা নিশ্চয়ই আছে। আর সূর্যটা কার অংশ? সূর্যটা তোমার প্রকৃতির অংশ, অর্থাৎ বিশ্বের যে পালনকর্তা হে উনকা অংশ হে, या সৃষ্টিকর্তার অংশ। তো সৃষ্টিকর্তার অংশ হিসাবে কি তার কোনো রোল নাই? নিশ্চয়ই আছে। তো আমাদের পৃথিবীর মধ্যে যেরকম এক আনাকে পৃথিবীর মধ্যে তোমার ভগবান সৃষ্টি করেছে, ঠিক তেমনই 15 আনাকেও ভগবানই সৃষ্টি করেছে। তো এক আনাকে ছেড়ে, অর্থাৎ 15 আনাকে ছাড়া এক আনা কমপ্লিট না, এক আনাকে ছেড়ে 15 আনা কমপ্লিট না, এই কথাটা আমি বলতে পারি। তাই আমরা 15 আনাদেরকে অস্বীকার করতে পারি না। নর্মালি কী হয়, 15 আনাদেরকে, সাধারণ লোকদেরকে আমরা অস্বীকার করি। এই সাধারণ লোকদেরকে যে অস্বীকার করি, তার জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই চ্যাপ্টারটা লিখেছেন। ক্লিয়ার? নেক্সট কী বলছে দেখো, গাছের মুকুল অতি অল্পই ফল পর্যন্ত টিকে। ইয়েস, গাছে যে একটা সম্পূর্ণ গাছের মধ্যে ফুল ভর্তি, যদি এক্সাম্পল বলি আমি আম গাছের, যখন মুকুল ধরে, সম্পূর্ণ আম গাছে প্রচুর মুকুল হয়, কিন্তু প্রচুর মুকুল থাকা সত্ত্বেও গাছের মধ্যে কটা আম ধরে বলো তো? বেশিরভাগ তো মুকুল হাওয়াতেই পড়ে চলে যায়, ওটা কোনো কাজে লাগে, ফল দেয় না। বাট তা বলে কি সেই মুকুলটার ভ্যালু নাই? যে এক্সট্রা মুকুলটা আছে তারও তো ইম্পর্টেন্স আছে আমাদের লাইফে, বা সেই গাছটার ক্ষেত্রে সেই এক্সট্রা মুকুলের তো প্রয়োজনীয়তা আছে। ঠিক তেমনই আমাদের জীবনেও সেই 15 আনা লোকদের প্রয়োজনীয় আছে, যদি ওরা অতিরিক্ত বাহুল্য, এদেরও আমাদের জীবনে প্রয়োজন আছে, বিকজ এরা সমাজটাকে ব্যালেন্স করতে সাহায্য করছে। যদি তোমাকে কেউ সবসময় স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে, ঠিক আছে, স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে তোমাকে কেউ শেখাচ্ছে, লাইক হোয়াট, তোমাদেরকে বলছে যে এটা করো ওটা করো, ঠিক আছে, তো কপিল শর্মারও তো তোমার প্রয়োজন আছে। এক্সাম্পল যদি আমি বলি, যখন তোমার ধরে নাও, যখন লকডাউন আমাদের সমাজে চলছিল, আমাদের কান্ট্রির মধ্যে চলছিল, তখনের অবস্থায় তোমরা ভাবো তো, যদি এন্টারটেনমেন্ট বলে কিছু না থাকতো, তোমরা ঘরে থাকতে পারতে? সকলেই বাইরে চলে আসতে, আর সকলে যদি বাইরে চলে আসতো তাহলে কী হতো, করোনা পুরো ভারতবর্ষে স্প্রেড হয়ে যেত খারাপভাবে। তখন কী হতো, মহামারীর উপরে মহামারী পড়তো। তো তোমার এন্টারটেনমেন্টও জরুরত আছে, আদর্শের সঙ্গে এন্টারটেনমেন্টেরও জরুরত আছে। ঠিক তেমনি এক আনার সঙ্গে 15 আনারও জরুরত আছে বা প্রয়োজনীয়তা আছে। তিনি সেই কথাটাও বলছেন প্রকৃতির মাধ্যমে, যে প্রকৃতির মধ্যেও কী হয়, 15 আনা যেরকম ব্যর্থ যায়, ঠিক তেমনি প্রকৃতির মধ্যেও সূর্যের কিরণ কী হয়, সূর্যের কিরণের বেশিরভাগই অংশ ব্যর্থ যায়। গাছের যে মুকুল আছে, মুকুলের বেশিরভাগ অংশ কী হয়, তোমার ব্যর্থতায় যায়। কিন্তু তা বলে গাছের মুকুলকে তুমি কি ইগনোর করবে, যেটা ব্যর্থ চলে যাচ্ছে বা পড়ে যাচ্ছে বা ইউজ হচ্ছে না? না, সেটারও একটা ভ্যালু আছে, সেটা এখানে তিনি বলেছেন। বা সেটাই মানে প্রকৃতির মধ্যে সেই নিয়মটা আছে যে অধিকাংশ জিনিসই ব্যর্থ যায়,
আর অধিকাংশ কারা? 15 আনারা। অর্থাৎ 15 আনারাও যদি ব্যর্থ যাচ্ছে, তারাও সংসারের নিয়মটাকে পালন করছে। অর্থাৎ সংসারের মধ্যে যে নিয়মটা আছে, যেটা সৃষ্টিকর্তা বিধাতা বেঁধে দিয়েছে, সেই নিয়মটাকে তারাও পালন করছে। অর্থাৎ তাদেরকেও আমাদের অ্যাকসেপ্ট করতে লাগবে, তাদেরকে আমরা বাদ দিয়ে থাকতে পারবো না, সেই কথাটাই এখানে বলেছেন। নেক্সট, সে ব্যয় অপব্যয় কিনা বিশ্বকর্মা খাতা না দেখিলে তাহার বিচার করিতে পারি না। অফকোর্স যে জিনিসটা যে ব্যয় হইতেছে, জিনিসটা যে অপচয় হচ্ছে কিনা, সেটা অপচয় কিনা সেটা আমরা কখন বুঝতে পারবো? এখানে বলছে বিশ্বকর্মার কথা। বিশ্ব ইঞ্জিনিয়ারকে আমাদের বিশ্বকর্মা দেবতা, স্বর্গের দেবতা, তার খাতায় সব কিছু লেখা আছে, কোনটা অপচয়, কোনটা ব্যয়পূর্বক, না কোনটা অপব্যয়, সব কিছুর হিসাব তার খাতায় হচ্ছে। নেচারের বিষয়ে বলা আছে, ঠিক আছে? নেচারের খবর খাতায় কে রাখছেন? তোমার বিশ্বকর্মা। তো সেটা এখানে বলেছেন। আমরাও তেমনি অধিকাংশই পরস্পরকে সঙ্গদান ও গতিদান ছাড়া আর কোনো কাজে লাগি না। অর্থাৎ 15 আনা লোকদের কথা বলছে। দেখো, এই যে বিশাল জীবন, এই জীবনে 15 আনাদের কাজ কি? অন্য কোনো কাজে লাগে না। তারা ব্যর্থতা মানলাম, তারা অধিকাংশই ব্যর্থতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে, কিন্তু জীবনটাকে অতিবাহিত করার জন্য একজন সাথীর প্রয়োজন পড়ে, একজন বন্ধুর প্রয়োজন পড়ে, একজন মা বাবার প্রয়োজন পড়ে, একজন ছেলেমেয়ের প্রয়োজন পড়ে, একজন ভাই দিদি বোনের প্রয়োজন পড়ে। তো এরা যে সঙ্গী হওয়ার কামটা কে করছে? এই সাধারণ লোকেরা করছে। সেটা এখানে বলছেন যে অধিকাংশ লোকেই পরস্পরকে, আমরা অধিকাংশ অর্থাৎ 15 আনার লোকেরাই আমরা তেমনি অধিকাংশই পরস্পরকে সঙ্গদান ও গতিদান ছাড়া আর কোনো কাজে লাগি না। সেই জন্য নিজেকেও ও অন্যকে দোষ লেখক বলছে এখানে। তো দেখো, এখানে আমি পয়েন্ট একটা তোমাদেরকে বলে দিই। এই যে সূর্যকিরণের বেশিরভাগ শূন্যে বিকীর্ণ হয়, এখান থেকে তোমার 2018-তে কোয়েশ্চেন এসে গিয়েছে। তাই এই জিনিসটাকে আমি অল্প ভালোর মতো অল্প এক্সপ্লেন করে দিই। তো দেখো, আমরা প্রথম থেকে পড়ে আসছি যে এই প্রবন্ধে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সংসারের 15 আনা অর্থাৎ অধিকাংশ লোক, সাধারণ লোকের বিষয়ে বা তাদের পক্ষ হয়ে কথাগুলো বলেছেন। ঠিক আছে? যে তারা অ্যাকচুয়ালি তাদের জীবনটা বেকার না, বা তারা অপ্রয়োজনীয় না, তারাও আমাদের সংসারের একটা প্রয়োজনীয় অংশ। সংসারটাকে ব্যালেন্স করতে হলে তোমার 15 আনার সঙ্গে সঙ্গে 1 আনারও প্রয়োজন আছে। ঠিক আছে? দুজনেরই প্রয়োজন আছে। তো তুমি 1 আনাকে বেশি গুরুত্ব দিয়ে 15 আনাকে যে গুরুত্ব দেবে না, সেটা না। ঠিক আছে? সেটাই তো মেন কথা। অর্থাৎ 15 আনাদের সার্থকতাকে প্রমাণ করার জন্য বা 15 আনাদের গুরুত্বটাকে বোঝানোর জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছেন? এই প্রবন্ধটাকে লিখেছেন। তো সেখানে তিনি উদাহরণস্বরূপে বহুত উদাহরণ দিয়েছেন। তো তার মধ্যে হলো একটা উদাহরণ হলো সেই যে সূর্যকিরণের বেশিরভাগ শূন্য বিকীর্ণ হয়। এটা সত্যি কথা যে সূর্যের কতখানি অংশ আমাদের পৃথিবী উপভোগ করছে, সামান্য ভাগই পৃথিবী উপভোগ করছে। যেটা আমাদের পৃথিবীর তোমার যেরকম এক্সাম্পল আমরা সোলার পাওয়ার ইউজ করছি, কিংবা গাছপালা ওটাকে নিয়ে কী করছে, তোমার তাদের খাদ্য প্রস্তুত করছে, সালোক সংশ্লেষণ করছে, বা তোমাদের জগতের শক্তির ভাণ্ডার হলো সূর্য। তো পৃথিবীতে যতখানি সূর্য আসছে বা সূর্যের রশ্মি যেটা আসছে, সে সম্পূর্ণটুকু তো আমরা নিতে পারছি না, বা সূর্যের রশ্মির সম্পূর্ণটুকু পৃথিবীতে আসছে না। তার অধিকাংশই কী হচ্ছে, তোমার অন্য সৌরজগতে বা সৌরজগতের অন্য অন্য অংশে কী হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে। তা বলে কি আমরা পৃথিবীকে কী বলবো, অর্থাৎ সূর্যকে কী বলবো যে সূর্যটা কামেন না? অর্থাৎ সূর্যের যে সামান্য অংশটা পৃথিবীতে বিকিরিত হচ্ছে, সেটা হলো 1 অংশ। তার মানে তোমার কোনটা 1 আনার কথা বলছে। ঠিক আছে? আর যেটা আমাদের কাজে লাগছে না, মানে তোমার বেশিরভাগই সূর্য শক্তি কী হচ্ছে, বেশি পরিমাণে আমাদের কাজে লাগছে না, অর্থাৎ পৃথিবীবাসীর কাজে লাগছে না। তা বলে কি পৃথিবীবাসীর কাজে না লাগা সূর্যের অংশটাকে তুমি কি বলবে যে ওটা কোনো মিনিংই নাই, ইউজলেস? তাই নাকি? এটা তো তুমি বলতে পারবো না। বিকজ সূর্য সৌরজগতের ব্যালেন্সটাকে মেনটেন করে রেখেছে। পৃথিবীও তার থেকে কিছু আলো নিচ্ছে, এবং বেশিরভাগ আলো পৃথিবীকে বাদ দিয়ে অন্য অন্য গ্যালাক্সির যেটা তোমার বিশ্বব্রহ্মাণ্ড আছে, তার অন্য অন্য গ্রহ নক্ষত্রদেরকে কী করছে, তিনি আলো দিচ্ছেন। তো সূর্যের যেমন কিছু সামান্য পরিমাণের অংশ পৃথিবীতে পড়ছে, তার বেশিরভাগের অংশ সূর্য কী করছে, অন্যদেরকে দান দিচ্ছে। তো সূর্যের ইম্পর্টেন্সটাকে এখানে আমরা বঞ্চিত করতে পারি না। ঠিক তেমনি আমাদের সমাজে নো ডাউট
নো ডাউট যে তোমার খুব সামান্য অংশ কোনটা, সামান্য অংশ হলো 1 আনা। ওটা আমাদের পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কাজে লাগে। তা বলে সংসারে যে সাধারণ লোক যারা আছে, আমাদের পৃথিবীতে যারা সাধারণ লোক আছে, তাদেরকে আমি বঞ্চিত কীভাবে করব? তাদেরকে তো আমি বঞ্চিত করতে পারি না, বিকজ তারাও আমাদের সমাজেরই একটা অংশ। তারা সমাজটাকে চালিয়ে নিতে সাহায্য করছে, সংসারটাকে চালিয়ে নিতে সাহায্য করছে। তারাও তাদের দেখো, যেরকম এক্সাম্পল ছিল তোমার হাসি কান্না ভালোবাসার মাধ্যমে এরা পরিবেশটাকে সুন্দর করে তুলছে, গড়ে তুলছে। যখন যখন কোনো দিনে ধরো আমাদের লাইফটা একঘেয়েমি হয়ে যায়, আমাদের ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস এদের সঙ্গে কথা বললে আমাদের মনটা ফ্রেশ হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়, আমরা আবার করে নতুন করে শক্তি পাই। ইভেন এই যে সাধারণ লোকেরা আছে, এই সাধারণ লোকগুলোই কিন্তু দেখো ইনডাইরেক্টলি ইন্সপায়ার করছে কাদেরকে? সেই 1 আনা অংশকে, যাতে তারা আরও কাম করতে পারে। তারা কাদের জন্য কাম করছে? 1 আনার অংশ যারা মহান মহান লোক, লাইক স্বামী বিবেকানন্দ, তোমার বুদ্ধদেব, ঠিক আছে, বুদ্ধদেবের কথা বলি আমি, কিংবা তোমার সেই যীশুখ্রিস্টের কথা বলি। এরা কি করছে? এরা কাম করছে কাদের জন্য? সেই 15 আনা লোকদের জন্যই। তো এরাই তো নর্মালি, একটা এক্সাম্পল দিলাম আমি। তো যারা হলো 1 আনার মধ্যে আছে, তারা ইন্সপিরেশন লাভ করছে কোথার থেকে? সেই সাধারণ লোকদের জীবনের থেকে, তাদের জীবনের তোমার থাকার, খাওয়া দাওয়ার পরিবেশ, বা তারা যে সকল কর্ম করছে তাদের থেকে, তাদের উদ্ধারের জন্য, তাদের ভালোর জন্য সে 1 আনার লোকেরা কাম করার জন্য উৎসাহ পাচ্ছে। তো 1 আনা যদি উৎসাহ না প্রদান, 15 আনা যদি উৎসাহ না প্রদান করে, 1 আনা কীভাবে কাজ করবে? তো 1 আনা যাতে আরও ভালো করে কাজ করে, তার জন্য 15 আনা ওদেরকে সাহায্য করছে। অর্থাৎ তুমি 15 আনাকে অস্বীকার করতে পারো না। ঠিক তেমনই সূর্যের কিরণে যদি সামান্য অংশ পৃথিবীতে পৌঁছাচ্ছে, তা বলে তুমি যেই পোর্শনটা তোমার কাজে লাগছে না, অর্থাৎ পৃথিবীর কাজে লাগছে না, সেটাকে তুমি অস্বীকার করতে পারো না। ঠিক তেমনই সংসারে, আমাদের পৃথিবীতে 1 আনারই আমাদের প্রয়োজন বলে তুমি 15 আনার যে প্রয়োজন নাই সেটাকে অস্বীকার করতে পারো না। লেখক এটা সেখানেই, মানে এই জিনিসটাই তিনি বুঝিয়েছেন। এরপরেও তিনি বলছেন আবার নেক্সট প্যারাগ্রাফে, হ্যাঁ এরপরে একটা যেটা আছে পরেরটা আমি বলে দিই। তো তাই বলছে যে এখানে লেখক এখন বলছে, মানে এরপরে যেটা লাইনটা আছে, যে আমরাও তেমনি অধিকাংশ পরস্পরকে সঙ্গদান ও গতিদান ছাড়া আর কোনো কাজে লাগি না। সেই জন্য নিজেকেও অন্যকে কোনো দোষ না দিয়ে লেখক এখন ইকুয়ালিটির কথা বলছে। অর্থাৎ 1 আনা লোকেরা, দেখো এর আগে দেখা গিয়েছে যে 1 আনা লোকেরা যারা আছে, নীতিজ্ঞেরা যারা আছে, তারা কী করছে? তোমার আদেশ দিচ্ছেন সাধারণ লোকদেরকে, বা 15 আনা লোকদেরকে, তোমরা কাজ করো, হ্যান করো, ত্যান করো, আদেশ দাও। তো যার জন্য মতভেদ সৃষ্টি হচ্ছে 1 আনার 15 আনাদের মধ্যে, ঝগড়া ঝামেলার সৃষ্টি হচ্ছে। তাই লেখক বলছে যে কাউকে তুমি ছোট না মনে করে, কাউকে তুমি আদেশ উপদেশ না দিয়ে, ঠিক আছে, সেই জন্য নিজেকেও অন্যকে দোষ না দিয়ে, কাউকে দোষ না দিয়ে, ছটফট না করে, ঠিক আছে, প্রফুল্ল হাস্য প্রসন্ন গানে সহজেই অখ্যাত অবসানের মধ্যে যদি শান্তি লাভ করি, তাহা হইলেই সে উদ্দেশ্যহীনতার মধ্যেই যথার্থভাবে জীবনের উদ্দেশ্য সাধন করিতে পারি। তখন তিনি একতার কথা বলছেন আবার, যে কাউকে দোষ না দিয়ে, ঠিক আছে, তাদেরকেও বুঝে, মানে 15 আনা লোকদেরও যে ইম্পর্টেন্স আছে তাদের কথাও বুঝে, তাদের গুরুত্ব বুঝেও সবাই হাসি খুশি করে থাকাটার মধ্যেই জীবনের সার্থকতা। অর্থাৎ আমাদের যে উদ্দেশ্যটা আছে, জীবনের যে উদ্দেশ্যটা আছে, সেটাকে আমরা পূরণ করতে পারি সেই 15 আনা অর্থাৎ 1 আনা মিলেজুলে থাকাতে। তিনি এই কথাটা এখানে বলছেন। এরপরে আবার তিনি আরেকটা এক্সাম্পল দিয়েছেন, বিধাতা যদি আমাকে ব্যর্থ করিয়াই সৃষ্টি করিয়া থাকেন, অর্থাৎ 1 আনা 15 আনার কথা বলছেন। তো বলছেন যদি বিধাতা 15 আনা লোকদেরকে যদি ব্যর্থ করেই সৃষ্টি করেছে, মানে কোনো কাজে যেতে না লাগে, তবে আমি ধন্য। তো লেখক বলছে তাহলে তুমি ধন্য ভাই, তুমি ব্যর্থ হয়েই থাকো। কিন্তু যদি উপদেষ্টার তাড়নায় আমি মনে করি আমাকে উপকার করিতেই হবে, কাজে লাগিতেই হবে, তবে যে উৎকট ব্যর্থতার সৃষ্টি করি, তাহা আমার কি আছে? স্বকৃত। তার মানে এখানে বলছেন কবি, যদি বিধাতা তোমাকে সাধারণ লোক হিসেবে জন্মগ্রহণ দিয়েছেন, ঠিক আছে, তাহলে তুমি, অর্থাৎ ব্যর্থ করিয়া সৃষ্টি করেছে, তাহলে তুমি ব্যর্থ হয়ে থাকো, সেখানেই ভালো।
এখন অন্য কোনো লোকদের কথা শুনে অর্থাৎ নীতিজ্ঞদের কথা শুনে তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে, যেটা তোমার ক্যাপাসিটি না তার বাইরে গিয়ে যদি তুমি অতিরিক্ত করতে যাও এবং তার জন্য যদি তোমার কোনো ব্যর্থতা সৃষ্টি হয়, সেটা হবে কি তোমার নিজের নিজের সৃষ্টি করা ব্যর্থতা। সেটাই বলছে এখানে যে কিন্তু যদি উপদেষ্টার তাড়নায় অর্থাৎ নীতিজ্ঞদের কথা মতে যদি মনে করি, তাড়নায় মনে করি আমাকে উপকার করতে হবে, মানে আমার উপকার করার ক্ষমতা আছে, আমি একজনকে উপকার করতে পারি, তা বলে আমাকে 100 জনকে উপকার করতে লাগবে সেটা কোনো কথা না। আমার ক্ষমতা আছে একজনকে উপকার করার, আমি একজনকেই করব। আর যদি নাই তো নাই, তাহলে জোরদবস্তি আমাকে উপকার করতে হবে এরকম কোনো কথা আছে নাকি? না। কিন্তু যদি জোরদবস্তি আমি করতে যাই আমার ক্ষমতার বাইরে, তখন এটা প্রবলেম ক্রিয়েট করবে কার জন্য? নিজের জন্যই প্রবলেম ক্রিয়েট করবে, সেটাই এখানে তিনি বলছেন। কাজেই লাগিতে হবে, তবে যে উৎকট ব্যর্থতার সৃষ্টি করি তাহা আমার স্বকৃত। ইয়েস, অফকোর্স প্রবলেমটা তখন তোমার নিজের স্বকৃত হবে, তাহার জবাবদিহি আমাকে করিতে হইবে। অফকোর্স তোমার সাধ্যের বাইরে গিয়ে যদি তুমি উপকার করতে যাও, তার জন্য যদি প্রবলেম হয়, তাহলে তুমিই থাকবে সেটা প্রবলেমের মধ্যে। সেই প্রবলেমটা ক্রিয়েট করা কার? তোমার নিজের। তো লেখক এখানে বলছেন যদি তোমাকে ব্যর্থ হিসাবেও জন্মগ্রহণ দিয়েছেন, সৃষ্টি করেছেন অর্থাৎ সাধারণ লোক হিসাবে, অর্থাৎ 15 আনা লোক হিসাবে, তাহলে তুমি 15 আনা লোক হিসাবেই থাকো, সেটাতেই তোমার জন্য ভালো। তুমি মানে উস্তাদি করতে গিয়ে লোকের কথা শুনে যদি এখন নিজের বাড়াবাড়ি বেশি করো আর তার জন্য যদি প্রবলেম পড়ো, তার জন্য দায়ী তুমি নিজেই, সেই কথাটা এখানে বলেছেন। পরের উপকার করিতেই সকলেই জন্মায় নাই। ইয়েস, অফকোর্স এটা সবাই জানো। অতএব উপকার না করিলেও লজ্জা নেই। অফকোর্স সবাইকে যে উপকার করতে হবে কোনো কথা না। তো উপকার সবাই না করলে যে লজ্জা পেতে লাগবে সেটাও কোনো কথা না, সেটা এখানে বলছেন। অর্থাৎ তুমি যেমন আছো, সাধারণ কর্ম করে চলছো, তুমি সেটাই করো, সেটা দিয়ে তোমার জীবন পরিপূর্ণ। ঠিক আছে, এখানে অর্থাৎ 15 আনাদের কথা বলছেন তিনি আবার। ঠিক আছে, সেখানে তোমার সার্থকতা। মিশনারি হইয়া চীন উদ্ধার করিতে নাই গেলাম। অফকোর্স দেশে থাকিয়া শেয়াল শিকার করিয়া ও ঘোড়া দৌড়া জুয়া খেলিয়া দিন কাটানো, এক মিনিট। তখন লেখক যে কথাটা বললেন যে তোমার সাধ্যের বাইরে গিয়ে তোমার কোনো কর্ম করতে লাগবে না, সেই কথাটাই তিনি এখানে দর্শিয়েছেন। ঠিক আছে, অন্য কিছু বলেন নাই যে মিশনারি হয়ে চীন উদ্ধার করিতে নাই গেলাম। ঠিক আছে, বেশি সাহস দেখিয়ে সবার মঙ্গল করার কথা ভেবে আমি চীনকে উদ্ধার করতে গেলাম, কিন্তু আমার সামর্থ্য নিজের নাই। ঠিক আছে, তার তুলনায় যে মানে সামর্থ্য না থাকার সত্ত্বেও আমি চীনকে উদ্ধার করতে গেলাম, সেখানে যে একটা ব্যর্থতা ক্রিয়েট হবে, সেই ব্যর্থতার মানটা ঠিক আছে খুব বেশি হবে। কার তুলনায়? দেশে থাকিয়া শেয়াল শিকার করিয়া ও ঘোড়া দৌড়ে জুয়া খেলিয়া দিন কাটানোকে যদি ব্যর্থতা বলো, তবে তাহা চীন উদ্ধার চেষ্টার মতো এমন লোমহর্ষক নিদারুণ ব্যর্থতা নহে। যেটা আমি বললাম যে তুমি যদি দেশে থেকে জুয়া খেলে, ঘোড়দৌড় খেলে তুমি তোমার জীবনটাকে ব্যর্থ করছো, তাহলে সেই ব্যর্থতাও ঠিক আছে। কিন্তু বেশি বাহাদুরি করতে গিয়ে তুমি চীনের মতন দেশকে মিশনারি হয়ে উদ্ধার করতে গিয়ে তুমি নিজেই নিষ্ফল হলে, ব্যর্থ হলে, সেই ব্যর্থতা কিন্তু তোমার কি হবে? তোমার সেই জুয়া খেলে এসে করে যে ব্যর্থ করছে তার তুলনায় অধিক হবে। অর্থাৎ চীন দেশকে স্বাধীন করতে গিয়ে যে ব্যর্থতা তুমি উপভোগ করবে, সেই ব্যর্থতার পরিমাণটা খুবই বেশি হবে দেন কোনটা? যেটা তুমি নিজের দেশে থেকে জুয়া খেলে তোমার শিয়াল শিকার করে দিন কাটাবে, সেটার তুলনায় অধিক। তারপর আবার নিজে বলছেন, অর্থাৎ তিনি আবার 15 আনাদের লোকদেরই পক্ষে কথা বলছেন যে তুমি যেমন আছো তুমি তেমনই থাকো, বেশি বাহাদুরি করার প্রয়োজন নাই। ঠিক আছে, তোমার জীবন এমনিতেই সার্থক। ঠিক আছে, লোকে মানুকে না মানুক, লেখক তার যুক্তি দিয়ে বলেছেন তোমার জীবন এমনিতেই সার্থক, তুমি যেমন আছো তেমনই ঠিক আছো। দেন এরপরে আবার বলছে সকল ঘাস ধান হয় না। অফকোর্স বলছেন যে সকল ধান ঘাস হয় না, সত্যি কথা যেটা, যদি সকল ধান ঘাস হতো তাহলে তো হয়ে গিয়েছিল। সকল ধান ঘাস হয় না, দেখো কিছু ঘাসের মধ্যে কিছুখানি পরিমাণে কি হয়, খালি ধান হয়, আর বাদবাকি কি হয় না, ঘাস হয়। এখন ভাবো যদি সকল ধানই যদি ঘাস হতো, সকল ঘাসই যদি ধান হতো, তাহলে আমাদের পৃথিবীর অবস্থা কী হতো? যেখানে দেখো ওখানে ধান, যেখানে দেখো ওখানে ধান, ধান ছাড়া আর কিছুই পড়তো না। ধান ছাড়া আর কিছু হতো না, সেই ধান খেতেই দেখতাম আমরা। যেখানে দেখতাম ওখানে পাকা ধান, যেখানে দেখতাম এখানে পাকা ধান, দুদিন পরে আমরা নিজে বোর হয়ে যেতাম। কিন্তু এখন দেখি এখানে ব্লু কালারের
ফুল, ওখানে রেড কালারের ফুল, বা এখানে গ্রিন কালারের ঘাস, ওখানে ছোটো ছোটো ঘাস, বাহ, ওখানে জঙ্গল হয়েছে ছোটো ছোটো। এই চিন্তা ধারণাটা, এই সৌন্দর্যতা তার থাকতো না। তার মানে তিনি এখানে আবার এটাই বলছেন যে 15 আনার থেকে 15 আনার জায়গায় থাকতে দাও, তার প্রয়োজনীয়তা আছে, 1 আনা হতে যেও না। ঠিক আছে, 1 আনা যেমন আছে 1 আনার মধ্যে থাকুক, 15 আনারও সমাজের মধ্যে খুবই প্রয়োজন আছে। কেন কি, সকল ঘাস ধান হয় না। পৃথিবীতে ঘাসই প্রায় সমস্ত, ধান অল্পই। ইয়েস, পৃথিবীতে বেশিরভাগ কী হয়, ঘাস। লেখক এটাই বলছেন, অর্থাৎ 15 আনা, যেটা আমাদের সব ঘাসকে আমাদের কাজে লাগে নাকি? লাগে না। তা বলে কি ঘাসের অস্তিত্বকে তুমি অ্যাকসেপ্ট করবে না? পৃথিবীতে 15 আনা আছে, 1 আনা আছে, তো 1 আনার বেশি জরুরত বলে তুমি 15 আনাকে অ্যাকসেপ্ট করবে না? এটা তো হতেই পারে না। কেন কি, কিন্তু ঘাস যেন আপনার স্বাভাবিক নিষ্ফলতা লইয়া বিলাপ না করে। কিন্তু ঘাসকে কোনদিনও দেখেছো যে সকল ঘাস তো ধান না, কিছু কিছু ঘাসই ধান হয়। কিন্তু সকল ঘাস কি তা বললে কান্দা করে নাকি? না, বিকজ বেশিরভাগ ঘাসেরই কিছু গুরুত্ব আছে। কি গুরুত্ব আছে? যেমন দেখো, যেমন বিলাপ না করে সে যেন স্মরণ করে যে পৃথিবীর সূক্ষ্ম ধূলিকে সে শ্যামলতার দ্বারা আচ্ছন্ন করিতেছে। অফকোর্স ঘাস না থাকলে রাস্তাঘাট দিয়ে তো চলাফেরা তোমরা করো, কেমন ধুলোবালি উড়ে যখন গাড়ি ঘোড়া চলাচলি করে, থাকা যায় না। তো লেখক এখানে বলছে যে অতিরিক্ত ঘাসটা প্রয়োজন নাই, বাট ওই ঘাস না থাকলে খুব প্রচুর পরিমাণে ধুলো উড়তো, যেটা আমাদের চোখে মুখে যখন তখন ঢুকতো। কিন্তু ঘাস থাকাতে সেটা হয় না, অর্থাৎ অতিরিক্ত ঘাসেরও কাজ আছে। তার মানে ধূলিকে সে শ্যামলতার দ্বারা আচ্ছন্ন করিতেছে, রৌদ্রতাপকে সে চিরপ্রসন্ন নিস্তব্ধতার দ্বারা কোমল করিয়া লইতেছে। অফকোর্স এই যে ঘাসগুলো আছে, রৌদ্রের যে হিটটা আছে, অতিরিক্ত হিট, এই হিটটাকে অ্যাবজর্ব কে করছে? ঘাস করছে। আর যদি সেই ঘাসটা না থাকতো, সেই অতিরিক্ত হিটটা আমাদেরই ওয়াট লাগাতো। কথাটা বুঝছো? তার মানে অতিরিক্ত ঘাসের যেমন প্রয়োজন আছে, ঠিক তেমন আমাদের সমাজে তোমার 15 আনা লোকদেরও প্রয়োজন আছে। শুধু জীবনে একঘেয়ামি হলেই হবে না, আদর্শবান হলেই হবে না, সমাজকে হাসি খুশি এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, সমাজটাকে সুন্দর করার জন্য, পরিবেশের ব্যালেন্সটাকে বজায় রাখার জন্য, ঠিক আছে, আমাদের কিসের প্রয়োজন? 15 আনা লোকদের প্রয়োজন। তিনি আবার সেই উদাহরণের মাধ্যমে সেটাকে প্রমাণ করলেন। ঠিক আছে, নেক্সট আর বেশি বলবো না, এরপরে যেটা আছে দেন এখানে বলেছেন, এই লাইনটা আমি দেখিনি একবার ইম্পর্টেন্ট কিনা। এরপর লাস্ট প্যারাগ্রাফটা যেটা বলি, সংক্ষেপে এখন তিনি বলতে গিয়েছেন, যেটা আমি প্রথমে তোমাদেরকে বলে দিয়েছিলাম, সংক্ষেপে এখন তিনি বলছেন শর্ট ফর্মে, যে সংক্ষেপে বলিতে গেলে মানুষ 2 শ্রেণীতে বিভক্ত। আমি যেটা প্রথম থেকে বলে আসছি সেটাই তিনি বলছেন, 15 আনা এবং বাকি 1 আনা। 15 আনা শান্ত, ঠিক আছে, এবং 1 আনা অশান্ত। না, 1 আনা অশান্ত হওয়ার কারণ কি? বিকজ তারা কন্টিনিউয়াসলি কাজ করছে, কন্টিনিউয়াসলি ভাবছে মানুষের কীভাবে মঙ্গল করবে, হ্যান ত্যান করবে, তাদের লাইফে শান্তি নেই। কিন্তু 15 আনা লোকরা বিন্দাস, তারা আসছে যাচ্ছে, ফ্যামিলি বানাচ্ছে, কাম শেষ করছে, চলে যাচ্ছে, তারা শান্ত। কিন্তু সেই যে 1 আনাটা আছে, তারা তো আদর্শবান ব্যক্তি, তাদের আদর্শ সেট করার জন্য, এক্সাম্পল সেট করার জন্য তাদের কিছু দুর্ধর্ষ কর্ম করতে লাগে, আর তার জন্য তারা শান্ত না। তারা তাদের লিমিটের বাইরে গিয়ে বা লিমিটের থেকে অধিক চরম সীমায় কাজ করার চেষ্টা করছে, তাই তারা অশান্ত। 15 আনা অনাবশ্যক, যেটা আমি বললাম, 15 আনা লোকদের আবশ্যকতা নেই, এবং 1 আনা লোক আবশ্যক। ঠিক আছে, এটা লাস্টে বলছেন সংক্ষেপে। বাতাস চলনশীল, আবার লাস্টে দেখো একটা ইঙ্গিত দিচ্ছেন যে বাতাস চলনশীল, জ্বলনধর্মী, অক্সিজেনের পরিমাণ অল্প, স্থির শান্ত, নাইট্রোজেনেই অনেক। নাও আমরা জানি কি বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ খুব কম, কিন্তু নাইট্রোজেনের পরিমাণ খুব বেশি। তো অক্সিজেন বলতে গেলে হলো 1 আনা, আর নাইট্রোজেন বলতে গেলে হলো তোমার 15 আনা। কিন্তু এখন বলছে, দেখো যে কথাটা তিনি আগে বলেছিলেন, এখন বাতাস আমরা জানি কি বাতাসের যে অক্সিজেনটা আছে, অক্সিজেন না থাকলে আগুন লাগে না। ঠিক আছে, এখন ভাবো তো, যদি বাতাসের মধ্যে যদি 79% যদি তোমার
নাইট্রোজেনের জায়গায় অক্সিজেন হতো, জ্বলনধর্মী যেখানেই গরম পাবে, যেখানেই হিট পাবে, সেখানেই জ্বলে উঠবে, পৃথিবী ছারখার হয়ে যাবে। তো আবার একটা প্রকৃতির মাধ্যমে তিনি এক্সাম্পল দিলেন যে বাতাসের মধ্যে অক্সিজেন আছে কম পরিমাণে, কিন্তু নাইট্রোজেন আছে বেশি পরিমাণে। অক্সিজেন হলো 1 আনা আর নাইট্রোজেন হলো 15 আনা। এখন নাইট্রোজেনের জায়গায়, অর্থাৎ 1 আনার জায়গায় যদি 15 আনা নেয়, আর 15 আনার জায়গায় যদি না তোমার 1 আনা নেয়, তাহলে কি হতে পারে? যেরকম অক্সিজেন 1 আনা ছিল, ও যদি 15 আনার জায়গাটা নিয়ে নেয়, অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি পাবে। অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি হলে কী হয়? যখন তখন আগুন লেগে ছারখার হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীর ব্যালেন্সটা মেনটেন হবে না, সেটাই লেখক এখানে বলেছেন। তো পৃথিবীর ব্যালেন্সকে মেনটেন করতে গেলে 1 আনার জায়গায় 1 আনাকে থাকতে লাগবে। 1 আনার যেমন ইম্পর্টেন্স আছে, ঠিক তেমনি আমাদের সমাজে, বিশ্ব সংসারে 15 আনা লোক, অর্থাৎ সাধারণ মানুষেরও প্রয়োজনীয়তা আছে। তিনি সেই কথাটাই বলেছেন। তেমনি সংসারে যখন কোনো একদল 15 আনা 1 আনার মতোই অশান্ত ও আবশ্যক হইয়া উঠিবার উপক্রম করে, তখন জগতে আর কল্যাণ নাই। তখন যাহাদের অদৃষ্ট মরণ আছে, তাহাদিকে মরিবার জন্য প্রস্তুত হইতে হবে। অফকোর্স, যেটা আমি বললাম, যদি 1 আনা 15 আনার মধ্যে বিহেভ করা শুরু করে, আর 15 আনা যদি 1 আনার মধ্যে কনভার্ট হয়ে যায়, তাহলে পৃথিবীর মধ্যে জীবন নাই, পৃথিবী শেষ। সেটা এখানে বলছেন যে তেমনি সংসারে যখন কোনো একদল 15 আনা 1 আনার মতোই অশান্ত, 1 আনা যদি অশান্ত ছিল, ওরকম যদি অশান্ত হয়ে যায় ও আবশ্যক হইয়া ওঠে, যেটা আমি বারংবার এর আগের পার্ট 1এও বুঝেছি, পার্ট 2তেও বললাম। তো দিস ইজ অল অ্যাবাউট, ঠিক আছে? তো আবার একবার বলে দিচ্ছি, 15 আনা প্রবন্ধে লেখক শুধু ইম্পর্টেন্স, মানে আমরা যেটা সাধারণ লোককে অপ্রয়োজনীয় বলে মনে করি, ঠিক আছে, সেই অপ্রয়োজনীয় লোকদের প্রয়োজনীয়তাটা কোথায়, তিনি এখানে সেটাই বিচার করেছেন তার দার্শনিক বুদ্ধির মাধ্যমে বা দার্শনিক চিন্তাধারার মাধ্যমে। আর সেই কথাটাকে প্রমাণ করার জন্য যে আমাদের সমাজে সেই অধিকাংশ লোক, অর্থাৎ সাধারণ লোকের যে প্রয়োজনীয়তা আছে, সেটাকে বোঝানোর জন্য তিনি বিভিন্ন উদাহরণের দ্বারা সেই কথাটাকে প্রমাণ করেছেন, ঠিক আছে? তো দিস ইজ অল অ্যাবাউট দ্য চ্যাপ্টার 15 আনা। আই হোপ তোমাদের এক্সপ্লেনেশনটা বুঝে ভালো লেগেছে। যদি এক্সপ্লেনেশন বুঝে ভালো লেগেছে, তাহলে নিশ্চয়ই কী করবা? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। এবং তোমাদের বন্ধু বান্ধব যা আছে, ফ্যামিলি মেম্বার্স, তাদের সঙ্গেও শেয়ার করো, যাদের প্রয়োজন আছে, তারাও সেই আমার এই চ্যানেলের বিষয়ে জানুক, যে এখানে আমি তাদেরকে বাংলা বোঝাচ্ছি। অ্যাটলিস্ট তারাও যাতে বাংলার প্রতি, সেই নিজের লিটারেচারের প্রতি, মাতৃভাষার প্রতি যাতে তারাও বিকশিত না হয়, আকর্ষিত হয়, এবং ইন ফিউচার তারাও যাতে মাতৃভাষাটাকে চয়েস করে ফর দেয়ার স্টাডি। নো ডাউট আমি এমকম করেছি, ঠিক আছে, আমি মাস্টার অফ কমার্স করেছি, সেটা আমার কিসমতের মধ্যে আছিল, বাট লিটারেচার জিনিসটা অলওয়েজ অ্যাট্রাক্টস মি, ঠিক আছে? সেটা আমার আলাদা কথা। আমার লিটারেচার জিনিসটা সবসময় ভালো লাগে। আমি এমকমের স্টুডেন্ট হয়েও আমি লিটারেচার জিনিসটা প্রায়ই পড়ি। দেখতেই পারো আমার পিছনে অনেক বুক আছে, লম্বা লাইন আছে। যখনই আমার ভালো লাগে আমি তখনই এগুলো বুক পড়তে থাকি। তো যদি তোমাদের আমার অবজেক্টিভ পারপাস যদি ভালো লেগে থাকে, বা যদি মনে করো যে আমার পারপাসটা ঠিক রং নয়, তাহলে নিশ্চয়ই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভাবো যে আমি মিথ্যা কথা বলছি, ডোন্ট নিড টু ডু ইট। তো গাইজ, এখন অলরেডি বোর্ড দেরি হয়ে যাচ্ছে, তো আজকের জন্য এখানেই রাখি। আশা করি তোমাদের জন্য আরও কিছু ভিডিও বানাতে পারবো আমি, যদি সময় পাই। আর না পেলে আমাকে মাফ করে দিও, যতখানি পসিবল হয় আমি ততখানি তোমাদের জন্য করব। তো আজকের জন্য এখানেই রাখলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ সাম নিউ টপিক। ফর টুডে, টাটা, বাই বাই, আসতে ভিস্তা, আমিগোস।